হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে ব্যাকটেরিয়া নিয়ে কিছু আলোচনা করব। তো ব্যাকটেরিয়া নিয়ে যে আলোচনা করা সেটাকে আমরা বলি ব্যাকটেরিওলজি। মানে ব্যাকটেরিয়া সম্পর্কে দ্য ডিসকাশন অ্যাবাউট ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ ব্যাকটেরিওলজি, দ্য স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া। তো প্রথমেই তোমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়া কীরকম শেপের হয়, কীরকম সাইজের হয়। তো শেপের ওপর বেস করে কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলো হলো কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও, এটসেট্রা। তো একটা ব্যাকটেরিয়ার সাইজ অন অ্যান অ্যাভারেজ 2 to 8 মাইক্রোমিটার হয়ে থাকে। তো যেই শেপগুলোর কথা বললাম, কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলা, এদের মধ্যে কক্কাস কোনগুলো? সাধারণত গোলাকৃতি ব্যাকটেরিয়াকে আমরা বলি কক্কাস, যেগুলো রাউন্ড শেপের। যেগুলো একটু লম্বাটি টাইপের হয়, লং স্টিকের মতন যাদের অ্যাপিয়ারেন্স, সেগুলোকে আমরা বলি ব্যাসিলাস। আর কমা শেপেড ব্যাকটেরিয়াকে আমরা সাধারণত স্পাইরিলা বলে থাকি। তো এই যে কক্কাস, এই কক্কাসগুলোর আবার কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে। এই কক্কাসগুলো যখন পরপর একটা চেইনের মতন বা মালার মতন অ্যারেঞ্জমেন্টে থাকে, সজ্জিত থাকে, তখন আমরা তাকে বলি স্ট্রেপ্টোকক্কাস। যখন এই কক্কাসগুলো একটা বাঞ্চের মতন বা একটা আঙুরের থোকার মতন থাকে, তখন আমরা তাদের বলি স্ট্যাফাইলোকক্কাস। আবার যখন এই কক্কাসগুলো ঘনকের মতন থাকে, তখন আমরা তাদের বলি সার্সিনা। আর চারটে কক্কাস যখন একসঙ্গে থাকে, তখন তাদের আমরা বলি টেট্রাড। তো এইগুলো গেল মোটামুটি কক্কাসের একটা অ্যারেঞ্জমেন্ট। যেমন এখানে দুটো গোলাকার ব্যাকটেরিয়া তারা একসঙ্গে রয়েছে, তাদের আমরা বলছি ডিপ্লোকক্কাস। যখন অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া একসঙ্গে পরস্পর চেইনের মতন রয়েছে, তখন তাদের আমরা বলছি স্ট্রেপ্টোকক্কাস। যখন চারটে একসঙ্গে রয়েছে, তখন তাদের বলি টেট্রাড। যখন ওরা একটা কিউবের মতন ফর্মেশন করছে বা ঘনকের মতন, তখন তাদের বলি সার্সিনা। আর লাস্ট ক্যাটাগরি এখানে রয়েছে স্ট্যাফাইলোকক্কাস, যেটা আমি বললাম আঙুরের থোকার মতন বা একটা বাঞ্চে অনেকগুলো একসঙ্গে রয়েছে, তাদের নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু একটা আঙুরের থোকার মতন, এদের আমরা বলছি স্ট্যাফাইলোকক্কাস। নেক্সট ক্যাটাগরি হলো ব্যাসিলাস বা রড শেপেড ব্যাকটেরিয়া। এই ব্যাসিলাস বা রড শেপেড ব্যাকটেরিয়াকেও কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো ডিপ্লোব্যাসিলাস, যখন দুটো ব্যাসিলাস পরস্পর এন্ড টু এন্ড জয়েন্ট থাকে, তখন আমরা তাকে বলি ডিপ্লোব্যাসিলাস। তারপর রয়েছে স্ট্রেপ্টোব্যাসিলাস। স্ট্রেপ্টোব্যাসিলাসে কি বেশ কয়েকটি, যেরকম স্ট্রেপ্টোকক্কাস কয়েকটা কক্কাস বা কয়েকটা রাউন্ড শেপের ব্যাকটেরিয়া পরস্পর চেনের মতন যুক্ত থাকে, ঠিক সেরকম ডিপ্লোব্যাসিলাসের ক্ষেত্রেও কয়েকটি ব্যাসিলাস পরপর চেনের মতন যুক্ত থাকে। তো ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস ছাড়াও রয়েছে কক্কোব্যাসিলাস। এই কক্কোব্যাসিলাসগুলো কীরকম? ব্যাসিলাস, কিন্তু এগুলো একটু থিক শেপের হয়। দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, দুটো পরস্পর যুক্ত রয়েছে। তারপর রয়েছে স্ট্রেপ্টোব্যাসিলাস, বেশ কয়েকটি পরস্পর চেইনের মতন যুক্ত রয়েছে এবং প্রত্যেকটাই ব্যাসিলাস। আর কক্কোব্যাসিলাস যেগুলো, সেগুলো একটু থিক আর ছোট। তো এছাড়াও যে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেমন ভিব্রিওগুলো একটু কার্ভড শেপের, যেমন ধরো ভিব্রিও কোলেরি। এছাড়া রয়েছে স্পাইরিলাগুলো সাধারণত হেলিক্যাল শেপের। আর রয়েছে স্পাইরোকিটিস। তো প্রথমে রয়েছে কক্কাস, তারপরে ব্যাসিলাস, তারপরে ভিব্রিও, স্পাইরিলি এবং স্পাইরোকিটিস। তো এইটা মোটামুটি গেল শেপস অফ দ্য ব্যাকটেরিয়া। দেখো এই ছবিটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে, এখানে যে ভিব্রিওগুলো রয়েছে এগুলো কিন্তু একটু কার্ভড শেপের। তারপরে নেক্সট ছবিটা দেখো, স্পাইরিলাম, এটা কিন্তু হেলিক্যাল শেপের, একটা হেলিক্সের মতন। আর স্পাইরোকিটিসগুলো সাধারণত ফ্লেক্সিবল বডি থাকে এবং এদের কিন্তু মানে একটা অ্যাক্সিয়াল ফিলামেন্টও থাকে। এই পাশটা একটা ওদের অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকে। তো এখানে দেখো এই ছবিটা নেওয়া হয়েছে সেমের সাহায্যে, অর্থাৎ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপির সাহায্যে, এবং এটা কত ফাইন একটা পিকচার দেখা যাচ্ছে। তো স্পাইরোকিটিসগুলো ভীষণ ফ্লেক্সিবল এবং ভীষণ ডেলিকেট এরা, আর এদের কিন্তু অবশ্যই ফ্ল্যাজেলা থাকে। তো কক্কাস আর ব্যাসিলাস ছাড়া আমরা কি দেখলাম? ভিব্রিও, স্পাইরিলাম আর স্পাইরোকিটিস। তো তোমাদের এবার আমি ব্যাকটেরিয়া নিয়ে যখন আলোচনা করছি, তখন আমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়ার মধ্যে কী কী অর্গানেলস থাকে। তো ব্যাকটেরিয়ার মধ্যে সেল ওয়াল, সেল মেমব্রেন, একটা নর্মাল সেলে যা যা থাকে তার অনেক কিছুই কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না। তার বদলে ব্যাকটেরিয়ার কিছু স্পেশাল টাইপস অফ অর্গানস থাকে, যেমন ফ্ল্যাজেলা থাকে, পিলি, ফিমব্রি, ক্যাপসিউল, এন্ডোস্পোর। তো তোমাদের মনে হতে পারে যে একটা নর্মাল সেল, অর্থাৎ আমরা যেরকম শুনে এসেছি একটা উন্নত কোষ, তার সঙ্গে ব্যাকটেরিয়াল সেলের কী পার্থক্য? তো সেইটা জানতে গেলে আমাদের একটু পেছন থেকে ফিরে যেতে হবে। অর্থাৎ আমরা যদি ভাবি যে সেলকে আমরা ভাগে ভাগ করতে পারি, তো সেলকে কিন্তু
তাদের ম্যাচুরিটির দিক থেকে দেখতে গেলে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো এই ক্যারিওটিক কথাটার অর্থ হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কত বেশি উন্নত অথবা অনুন্নত তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ভাগটা করা হয়েছে। তো প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস অনুন্নত, আর ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস অনেক বেশি উন্নত বা মেমব্রেন বাউন্ডও বলতে পারি। তো শুধু যে নিউক্লিয়াসের এদের ডিফারেন্স আছে তা নয়, প্রোক্যারিওটিক সেল অর্থাৎ এই ব্যাকটেরিয়ার কিন্তু অনেক অর্গানেলস থাকে না যেটা একটা ইউক্যারিওটিক সেলে থাকে। তো ইউক্যারিওটিক সেলকে আমরা অনেক বেশি আধুনিক, অনেক আপডেটেড ভার্সন বলতে পারি, আর ব্যাকটেরিয়াল সেল হচ্ছে অনেক বেশি প্রিমিটিভ বা অনুন্নত টাইপের। তো একটা ব্যাকটেরিয়াল সেলে যে সমস্ত অর্গানেলসগুলো থাকে তার মধ্যে প্রথমেই হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন থাকে। অর্গানেলসগুলো মানে একটা ব্যাকটেরিয়াল সেলে কী কী থাকে, ব্যাকটেরিয়াল সেলে থাকে সেল ওয়াল, সেল মেমব্রেন, আর অর্গানেলসের মধ্যে মেসোজোম, রাইবোজোম। এই রাইবোজোমটাও কিন্তু ইউক্যারিওটিক সেলের থেকে আলাদা। ব্যাকটেরিয়াল রাইবোজোম সাধারণত 70S। তোমরা এখন প্রশ্ন করবে এস মানে কি, বা তোমাদের মনে হবে যে এস মানে কি। তো আমি যখন রাইবোজোম আলোচনায় আসবো তো তখন আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো। এছাড়াও থাকে পিলি, ফিমব্রি, যেটা আমি অলরেডি বললাম, থাকে ফ্ল্যাজেলা, এন্ডোস্পোর, এই ধরনের আরও অনেক কিছু। এই ব্যাকটেরিয়াল মরফোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সঙ্গে প্রথমেই আলোচনা করব ব্যাকটেরিয়াল সেল ওয়াল নিয়ে। তো ব্যাকটেরিয়াকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই যে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করতে পারি ব্যাকটেরিয়াকে এই দুভাগে, সেই ভাগ করার বেসিক যে মানে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ভাগটা করছি সেটা কিন্তু সেল ওয়াল। সেল ওয়ালের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করতে পারি। তো এই সেল ওয়ালের কম্পোজিশন বা তার স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক, কারণ এই সেল ওয়ালের স্ট্রাকচার কিন্তু গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভে অনেক পার্থক্য আছে। সাধারণত দেখা যায় যে সেল ওয়াল তৈরি হয় পেপটাইড ও গ্লাইকেন দিয়ে। তো এই পেপটাইড ও গ্লাইকেনে দুটো সাধারণত রেসিডিউ থাকে, ন্যাগ আর ন্যাম। তো এই ন্যাগ আর ন্যামের ফুল ফর্ম কি? ন্যাগ আর ন্যাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামিন আর ন্যাগ, আর ন্যাম হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তো এই যে দুটো রেসিডিউ ন্যাগ আর ন্যাম, এরা দুজন কিন্তু অল্টারনেটিভ হয়ে থাকে, মানে একটা ন্যাগ একটা ন্যাম, একটা ন্যাগ একটা ন্যাম, এইভাবে অল্টারনেটিভ ওয়েতে থেকে তারা পেপটাইড ও গ্লাইকেন স্ট্রাকচারটা তৈরি করে। এই ন্যাগ আর ন্যাম রেসিডিউসগুলো অনেকগুলো কার্বোহাইড্রেটে তৈরি হয়। তাহলে এই ন্যাগ আর ন্যাম রেসিডিউগুলো বেসিক্যালি কতগুলো হেটেরোপলিমার অফ কার্বোহাইড্রেটস। তো যখন এরা পরস্পর যুক্ত হয়ে কতগুলো চেনের মতন ফর্ম করে, এবার এই চেইনগুলো কীভাবে পরস্পরের সঙ্গে আবার আবদ্ধ থাকে। তো এই প্রত্যেকটা চেইন আবার একজন আরেকজনের সঙ্গে যুক্ত থাকে কতগুলো অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড লিঙ্কেজ দিয়ে। তো চলো একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। তো দেখো এখানে ন্যাগ এবং ন্যাম রেসিডিউগুলো কিন্তু পরস্পর যুক্ত হয়ে, এই যে এখানে ব্রাউন কালারের যে পার্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ন্যাগ রেসিডিউ, আর পিঙ্ক কালারের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ন্যাম রেসিডিউ। তাহলে এই ন্যাগ আর ন্যাম, একটা ন্যাগ একটা ন্যাম, যেরকম আমি বললাম অল্টারনেটিভ প্যাটার্নে এরা থাকে। তাহলে এই ন্যাগ আর ন্যাম রেসিডিউগুলো কিন্তু পরস্পর কতগুলো চেইনের মতন তৈরি করেছে। তো এরা যদি আলাদা আলাদা করে কতগুলো চেইন তৈরি করে তাহলে তো একটা মেমব্রেনের স্ট্রাকচার তৈরি হবে না, তো তাদের আবার মানে জুড়ে দিতে হবে। তো সেই জুড়ে দেওয়ার কাজটা করছে কতগুলো পেপটাইড। এইখানে যে তোমরা ব্লু এবং গ্রিনের মতন কতগুলো বল দেখতে পাচ্ছ, এই বলগুলো কিছুই না, একটা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে, এক একটা পেপটাইড রেসিডিউ তৈরি করে। তো এখানে অনেকটা মাদুর বোনা বা তাঁত বোনার মতন। দেখো এখানে যে কার্বোহাইড্রেট হেটেরোপলিমার, হেটেরো কেন বলছে কারণ দু ধরনের রেসিডিউ আছে, তাই এগুলো হেটেরোপলিমার। আর এই কার্বোহাইড্রেট রেসিডিউগুলোকে পরস্পর জুড়ে দিয়েছে কি কতগুলো পেপটাইড বন্ড। তো এইভাবে একটা কমপ্লিট স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কী কী থাকে সাধারণত? এর মধ্যে থাকে গ্লুটামিক অ্যাসিড, এল অ্যালানিন, ডি গ্লুটামিক অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে। তারপর থাকে ডাই অ্যামিনো পিমেলিক অ্যাসিড, খুব ইম্পর্ট্যান্ট এটা। এছাড়াও থাকে এল লাইসিন। তো এই ধরনের অনেকগুলো রেসিডিউ নিয়ে এইরকম ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা তৈরি হয়। তো দেখো এখানে একটা খুব সুন্দর ছবির মাধ্যমে তোমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের আগে আমি যে ছবিটা দেখালাম, তো এখানে এরকম অনেকগুলো রেসিডিউ কিন্তু পরস্পর রয়েছে, মানে এবারে এগুলো লেয়ারিং তৈরি করেছে। মানে ওই আগে যে ছবিটা দেখালাম ধরো সেটা একটা লেয়ার, এরকম অনেকগুলো লেয়ার, যেরকম স্যান্ডউইচ প্যাটার্ন, একটার পর একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি হয়, ঠিক সেরকম অনেকগুলো পরস্পর লেয়ার কিন্তু এর মধ্যে প্রেজেন্ট রয়েছে।
তো পেপটাইডও গ্লাইক্যান, কথাটা লক্ষ্য করো, পেপটাইডও মানে হচ্ছে পেপটাইড বন্ড, যেগুলো এই অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে তৈরি হয়েছে, আর গ্লাইক্যান মানে কার্বোহাইড্রেট বা সুগার রেসিডিউ, যেগুলো তোমার এই ব্রাউন আর পিঙ্ক অল্টারনেটিভ চেইন তৈরি করেছে। তো গ্রাম পজিটিভের কথা যখন আমরা বলছি, এটা গ্রাম পজিটিভ সেল ওয়ালের ছবি তোমাদের আমি দেখাচ্ছি। তো গ্রাম পজিটিভ সেল ওয়ালের মধ্যে কিন্তু আবার কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন গ্রাম পজিটিভ সেল ওয়ালে এই পেপটাইড গ্লাইকেনগুলো ছাড়াও থাকে টেইকোইক অ্যাসিড, আর টেইকোইক অ্যাসিডের সঙ্গে যখন কিছু লিপিড মলিকিউল অ্যাটাচড থাকে তখন আমরা তাকে বলি লিপোটেইকোইক অ্যাসিড। এই প্রেজেন্স অফ টেইকোইক অ্যাসিড ইজ আ ভেরি ক্যারেক্টারিস্টিক, মানে একটা ফিচার ফর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এই যে গ্রাম পজিটিভ সেলে আমি টেইকোইক অ্যাসিডের প্রেজেন্সের কথা বললাম, এই টেইকোইক অ্যাসিড কেন, মানে কী কাজ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায়? টেইকোইক অ্যাসিড সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেলের মুভমেন্টটাকে রেগুলেট করে। এছাড়াও ব্যাকটেরিয়াল ব্রেকডাউনকে, মানে ব্যাকটেরিয়াল সেলকে ব্রেকডাউনের হাত থেকে রক্ষা করে, প্রোটেক্টস দ্য সেল ফ্রম লাইসিস অর ব্রেকডাউন। আর কিন্তু এটা সেল ওয়াল অ্যান্টিজেনেসির জন্য একটা বিশাল বড় রোল প্লে করে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু কোনো টেইকোইক অ্যাসিড থাকে না। তো গ্রাম নেগেটিভের সঙ্গে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা বড় পার্থক্য হচ্ছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালে টেইকোইক অ্যাসিড থাকে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কোনো টেইকোইক অ্যাসিড থাকে না। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা অনেক থিক হয়, বাট গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাই অনেক পাতলা বা থিন হয়, মানে লেয়ারের থিকনেসটা অনেক কম। আর ওখানে কি থাকে না, একটা আউটার মেমব্রেন থাকে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে যেরকম বাইরের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করে টেইকোইক অ্যাসিড, তো সেরকম গ্রাম নেগেটিভেরও তো কিছু একটা থাকা দরকার। তো গ্রাম নেগেটিভে সেই একই কাজটা করে আউটার মেমব্রেন। তো আউটার মেমব্রেন ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে সাধারণত ফ্যাগোসাইটোসিসের থেকে রক্ষা করে, এছাড়া লাইসোজাইম এফেক্ট থেকে বা বিভিন্ন ধরনের কেমিক্যালস থেকে কিন্তু রক্ষা করে এই আউটার মেমব্রেনটা। তো চলো একবার দেখে নেওয়া যাক আউটার মেমব্রেনটা বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রাকচারটা কীরকম হয়। তো দেখো, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা ছবি। এখানে দেখো পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা কত সরু, এখানে জাস্ট একটা লেয়ার পেপটাইডোগ্লাইকেনের। যেরকম আমি তোমাদের গ্রাম পজিটিভ বোঝাতে গিয়ে বলছিলাম যে স্যান্ডউইচের মতন অনেকগুলো লেয়ার থাকে, এখানে কিন্তু জাস্ট পেপটাইডোগ্লাইকেন একটাই লেয়ার থাকে, যার ফলে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা কিন্তু খুব থিন হয়, অর্থাৎ খুব পাতলা হয়। তারপরে ওপরের দিকটায় রয়েছে আউটার মেমব্রেন। এই আউটার মেমব্রেনটাই কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। এই আউটার মেমব্রেনের মধ্যে কী কী পার্ট রয়েছে দেখো, লিপিড এ আছে, রয়েছে কোর পলিস্যাকারাইড আর ও পলিস্যাকারাইড। এখানে এই লিপিড এটাকে ওপরে ছবি দিয়েছে দেখো, এই লিপিড এর মধ্যে কিন্তু এই যে এই ছবিটা দেওয়া হয়েছে, এখানে কোর পলিস্যাকারাইড রয়েছে আর রয়েছে ও পলিস্যাকারাইড। ভীষণ ইম্পর্ট্যান্ট, এই পুরো জিনিসটা কি একসঙ্গে আমরা বলছি লিপো পলিস্যাকারাইড, অর্থাৎ লিপো মানে লিপিড এর জন্য একে লিপো বলছে, যেহেতু লিপিডের একটা পার্ট আছে, আর কোর পলিস্যাকারাইড ও পলিস্যাকারাইড এরা যেহেতু প্রেজেন্ট আছে সেজন্য পলিস্যাকারাইড কথাটা এসেছে। তো অ্যাজ আ হোল আমরা বলতে পারি যে আউটার মেমব্রেন কিন্তু সাধারণত তৈরি হয় লিপোপলিস্যাকারাইড একটা লেয়ার দিয়ে, আর এখানে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা অনেক সরু, আর আউটার মেমব্রেনটা তৈরি হচ্ছে লিপোপলিস্যাকারাইড দিয়ে। এছাড়াও কিছু পোরিন প্রোটিন আছে, এই পোরিনগুলো আর কিছুই না, ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল তার মধ্য দিয়ে বিভিন্ন মলিকিউলসের আদান প্রদানে, মানে এন্ট্রি অ্যান্ড এক্সিট ইনটু অ্যান্ড ফ্রম দ্য সেল, সেটা কিন্তু মানে বিভিন্ন মলিকিউল সেলের মধ্যে ঢোকা এবং সেল থেকে বেরিয়ে যাওয়া এই জিনিসটাকে রেগুলেট করছে। নেক্সট আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন নিয়ে। আচ্ছা, এই ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন তৈরি হয় সাধারণত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। তো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, মানে দুটো ফসফোলিপিডের লেয়ার থাকে এবং তারা এমনভাবে সজ্জিত থাকে। তো সেল ওয়ালের পরে আসছে সেল মেমব্রেন। তো ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন সাধারণত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। তো এই ফসফোলিপিড বাইলেয়ারটা কী করে, এই ফসফোলিপিডের দুটো লেয়ার থাকে, যার জন্য আমরা বলছি ফসফোলিপিড বাইলেয়ার। এই দুটো লেয়ারের মানে একটা ফসফোলিপিডের যে হেড পার্টটা সেগুলো তৈরি হয় ফসফরিক অ্যাসিড দিয়ে, আর তাদের টেইলগুলো সেই অংশটা তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে। এবার যেহেতু সেলের মধ্যে বেশিরভাগটাই জলের অংশ, সেজন্য ফ্যাটি অ্যাসিডগুলো, মানে ধরো এরকম দুটো লেয়ার রয়েছে, এই দুটো লেয়ারের যে মানে যে ধরো এদিকটা রয়েছে ফ্যাটি অ্যাসিড আর এদিকটা রয়েছে ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিডের যে পার্টটা সেটা বাইরের দিকে থাকবে, আর ফ্যাটি অ্যাসিডের পার্টগুলো এরকম মুখোমুখি থাকবে। তো
তো এইরকম প্যাটার্নে ফসফোলিপিড বাইলেয়ারটা তৈরি হয়। তো ফসফোলিপিড বাইলেয়ারের যে লিপিড পার্টটা, সেই লিপিড পার্টের মধ্যে কিন্তু মেইনলি কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলের প্রেজেন্সের জন্য মেমব্রেনের আউটার সারফেসে যেহেতু কোলেস্টেরল থাকে, সেজন্য আউটার পার্ট অফ দ্য মেমব্রেন ইজ ইমপারমেবল টু চার্জড মলিকিউল, অর্থাৎ কোনো রকম চার্জড পার্টিকেল সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সহজে ঢুকতে পারে না। তো কি হয়, এখানে কিছু পোরিন প্রোটিন থাকে, যেই পোরিন প্রোটিনগুলোর মাধ্যমে এগুলো একটা চ্যানেলের মতন তৈরি করে। এই পোরিন প্রোটিনগুলোর মাধ্যমে সেলের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বিভিন্ন ধরনের আয়ন্স, অন্যান্য আদার মলিকিউলস, এগুলোর আদান প্রদান ঘটে। দেখো এখানে তোমাদের সেল মেমব্রেনের একটা ছবি দেখানো হচ্ছে। তো এখানে কিন্তু এই ফসফোলিপিড বাইলেয়ারটাকে পরিষ্কার মতন দেখানো হয়েছে। তো এখানে যে এই রেড কালারের বলের মতন অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফসফরিক অ্যাসিড। আর নিচের দিকে দেখো দুটো এরকম টেলের মতন পার্ট আছে, এই টেলগুলো হচ্ছে কিছুই না, এগুলো হচ্ছে লিপিড পার্ট। এই লিপিড পার্টগুলো কিন্তু সাধারণত কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। আর তো একটা ফসফরিক অ্যাসিড এবং লিপিড, সেজন্য তোমাদের এই পুরো অর্গানাইজেশনটাকে বলা হচ্ছে ফসফোলিপিড। আর এই ভেতরের পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। হাইড্রোফোবিক মানে ওয়াটার ফিয়ারিং, আর এটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, এই রেড বলগুলো। তো যেহেতু হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুরকম অংশই রয়েছে এখানে, সেজন্য সেল মেমব্রেনের এই স্ট্রাকচারটাকে আমরা অ্যামফিপ্যাথিক বা একটা মাইসেল ফর্মেশন বলে থাকি। আর এটাকে একটা অ্যামফিপ্যাথিক মলিকিউল। সেল মেমব্রেন যে তৈরি হয়েছে এগুলো অ্যামফিপ্যাথিক মলিকিউল ডিউ টু দ্য প্রেজেন্স অফ বোথ হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক ময়েটিস। আর এখানে দেখো দুরকম প্রোটিন রয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন মানে যেগুলো সেলের মানে সেল মেমব্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি বিস্তৃত আছে। আর পেরিফেরাল প্রোটিনগুলো এক পাশে হালকা করে জুড়ে আছে। তো এই প্রোটিনগুলো মেইনলি পোরিন পার্টগুলো তৈরি করে, যার মাধ্যমে কিনা বিভিন্ন ধরনের মলিকিউলস এবং আদার্স যে চার্জড পার্টিকেলসগুলো সেগুলো এবং আয়ন্সগুলো সেলের ভেতর থেকে বাইরে যায় এবং বাইরে থেকে ভেতরে আসতে পারে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই সেল মেমব্রেন আর আউটার মেমব্রেনের মধ্যবর্তী অংশটাকে আমরা বলি পেরিপ্লাজমিক স্পেস। তো এখানে তোমাদের আর একটা ছবি দেখানো হচ্ছে, সেখানে দেখো এই পোরিন প্রোটিনগুলো যেগুলো কথা বললাম, এই পোরিন প্রোটিনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আয়ন্সগুলো, এই যে ব্লু কালারের যে বলগুলো, সেগুলো কিন্তু পোরিন প্রোটিনের মাধ্যমে ভেতরে ঢুকছে। এবং এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যবর্তী অংশটাকে আমরা বলছি পেরিপ্লাজমিক স্পেস। তো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের এই যে বিশেষ স্ট্রাকচারটা আমি এতক্ষণ ডিসক্রাইব করলাম, এই বিশেষ স্ট্রাকচারটাকে আমরা বলবো ফ্লুইড মোজাইক মডেল। আর সেল মেমব্রেন কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ এর মধ্যে সমস্ত মলিকিউলস বা আয়ন্স যেতে পারে না। কিছু কিছু বিশেষ মলিকিউলসকে, যেটাকে সেল মেমব্রেন অ্যালাউ করে তার মধ্যে দিয়ে যেতে, দোজ আর অনলি এবল টু be transported inside and outside of the cell. তাহলে সেল মেমব্রেনের কাজটা কি দাঁড়ালো? সেল মেমব্রেন প্রোভাইডস সাইট ফর এনার্জি রিয়াকশন, নিউট্রিয়েন্ট প্রসেসিং অ্যান্ড সিনথেসিস। অর্থাৎ এটা এনার্জি প্রোডাকশন করে আর নিউট্রিয়েন্ট প্রসেসিং আর সিনথেসিসে হেল্প করে। আর প্যাসেজ অফ নিউট্রিয়েন্টস মলিকিউলস ইনটু দ্য সেল। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তো আমার নেক্সট ভিডিওতে আমি ব্যাকটেরিয়ার বাকি পার্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। গুড বাই।